মাল্টিন্যাশনালস অথবা ট্রান্সন্যাশনালস। এর বাংলা বহুজাতিক বা অতিজাতিক। এদের সম্বন্ধে গবেষণা ও রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছে 60-এর দশকের শেষ দিক থেকে। বহুজাতিক ব্যবসার সংস্থার কোনো সর্বজন স্বীকৃত সংজ্ঞা নেই। মোটামুটিভাবে বলা যায় যে কোনো কোম্পানির শাখা অথবা ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট এবং মোটামুটিভাবে আজ্ঞাবহ কোম্পানি যদি অন্তত 3টি দেশে থাকে তাহলে তাকে এই মাল্টি ন্যাশনালস অথবা ট্রান্সন্যাশনালস বা সংক্ষেপে এমএনসি বা টিএনসি বলা যায়। বহুজাতি সংস্থার কর্ণধার গোষ্ঠী সাধারণত একটি দেশেই থাকে। যদি নামতো অনেক দেশের লোক কোম্পানির ডিরেক্টরের মধ্যে থাকে। ব্যতিক্রম যে ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রেও বড়জোর 2টি দেশের লোকের মধ্যে এই কর্ণধার গোষ্ঠী সীমাবদ্ধ থাকে। যেমন বলা যায় যে ইউনিলিভার, যার ভারতীয় প্রতিনিধি এই হিন্দুস্তান লিভার, এবং রয়্যাল ডাচ শেল কোম্পানির চালনার ভার আছে কয়েকজন ব্রিটিশ ওলন্দাজ ডিরেক্টরের হাতে। পৃথিবীর অধিকাংশ বহুজাতিক ব্যবসা সংস্থাই নিয়ন্ত্রিত হয় মুষ্টিমেয় কয়েকটি ধনতন্ত্রী দেশ থেকে। আমেরিকা যুক্তরাষ্ট্র, পশ্চিম জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেন, ইতালি, জাপান। এদের মধ্যে আবার সবচেয়ে বড় ও শক্তিশালী কোম্পানির আলয় হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই দশকের গোড়াতেই বহুজাতিক ব্যবসায়ের এই শিল্পোৎপাদনের শতকরা 25% মতো ছিল। এই অনুপাত বোধহয় তারপরে আরও বেড়েছে। শিল্পজাত দ্রব্যে আন্তর্জাতিক বাণিজ্যের অনেকখানি অংশই হয় বহুজাতিক ব্যবসার বিভিন্ন শাখাগুলির মধ্যে। যদিও বহুজাতিক ব্যবসার সম্বন্ধে রাজনৈতিক আন্দোলন বা গবেষণা সাম্প্রতিককালে আরম্ভ হয়েছে, এদের জন্ম হয় 1900-এর দশকের, মানে এই 19 শতকের ওই দ্বিতীয় তৃতীয় দশক এরকম সময় থেকে। মার্কিন এবং তারপরে পশ্চিম ইউরোপের অন্য দেশের এই পেট্রোলিয়াম কোম্পানি সারা পৃথিবীতে নিজেদের মালিকানাধীন এই তৈল খনির প্রসারে তারা উদ্যোগী হয়। একচেটিয়া ধনতন্ত্রের যুগে যেমন শিল্পে নিযুক্ত কোম্পানির আয়তন বাড়তে থাকে, তেমন তারা অন্য দেশে শাখা খুলে উৎপাদন বাড়াতে ব্যস্ত হয়। আমদানির ওপরে নিষেধাজ্ঞা এড়ানোর উপায় হিসেবেও এই শাখা ব্যবহৃত হয়। আগেকার দিনে অনেক ব্যাংক বহুজাতিক সংস্থা হিসেবে কাজ করত। আধুনিক বহুজাতিক সংস্থার বিশেষত্ব এই যে তারা একাধিক দেশে শুধু বাণিজ্য বা টাকা কড়ির লেনদেন করে না, উৎপাদন করে। আধুনিক এই বহুজাতিক ব্যবসায়ের আরও একটা উল্লেখযোগ্য বিশেষত্ব হলো তারা শাখা বা অধীনস্থ ব্যবসার কাজকর্মের খুঁটিনাটিও নিয়ন্ত্রণ করে। তারা অধিকাংশ দেশে একই ধরনের প্রযুক্তিবিদ্যা প্রয়োগ করে। তারা বিভিন্ন শাখার মধ্যে লেনদেনের জন্য বাজার দরের বদলে অভ্যন্তরীণ কতগুলো দাম নির্ধারণের পদ্ধতি ব্যবহার করে এবং আন্তর্জাতিক শ্রমমূল্য অথবা বিদেশি মুদ্রার দামের এই উত্থান পতনের সঙ্গে সঙ্গে তারা খুব তাড়াতাড়ি এক দেশ থেকে অন্য দেশে উৎপাদন ও বাণিজ্যের হেরফের করে ফেলতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, অনেক মার্কিন ব্যবসা সংস্থা মজুরির সুযোগ নেওয়ার জন্য মেক্সিকো, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এইসব জায়গায় নিজেদের উৎপাদন কেন্দ্র স্থাপন করে সেই জিনিস আবার আমেরিকা, ইউরোপ ও তৃতীয় বিশ্বের বাজারে ছেড়েছে। প্রায় এসব ক্ষেত্রে কোনো সম্পূর্ণ জিনিসের বিভিন্ন অংশ 2 বা ততোধিক দেশে বানানো হয়। যেসব অংশে শ্রমের প্রয়োজন বেশি, সাধারণত সেই সব অংশ গরিব দেশগুলোতেও বানাতে দেওয়া হয়। বহুজাতিক সংস্থার টাকার জোরের সঙ্গে সঙ্গে রাজনৈতিক ক্ষমতাও যে প্রচুর আছে তা বলাই বাহুল্য। তবে তাদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনও কিন্তু প্রচুর হয়েছে।
সবচেয়ে বড় আন্দোলনগুলো বোধহয় হয়েছে এই মধ্যপ্রাচ্যের তেলের কোম্পানিগুলির বিরুদ্ধে। আধুনিক ইরানের প্রথম জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী মোসাদেককে সরানো হয়, কারণ তিনি অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। লাইবেরিয়ার রাজনীতি ও অর্থনীতির ওপর ফায়ারস্টোন কোম্পানির প্রভাব সর্বজন বিদিত। কিন্তু এই ধরনের সোজাসুজি সাম্রাজ্যবাদী কর্তৃত্ব ছাড়া অন্য কারণেও বহুজাতিক সংস্থার কার্যকলাপের বিরুদ্ধে সারা পৃথিবীতে আন্দোলন গড়ে উঠেছে। পেটেন্ট আইনের সুযোগ নিয়ে এবং অনেক সময় অগ্রসর ধনতন্ত্রী দেশের সরকারি অনুকূল্য ব্যবহার করে বহুজাতিক ব্যবসাগুলি বহুক্ষেত্রে প্রায় একচেটিয়া কর্তৃত্ব অর্জন করেছে। আধুনিক ঔষধ শিল্প, রাসায়নিক সার শিল্প, বৈদ্যুতিন শক্তি উৎপাদনের যন্ত্রপাতি, এরোপ্লেন উৎপাদন শিল্প, এরকম ক্ষেত্রে সারা ধনতন্ত্রী পৃথিবীতে 5 থেকে 20 পর্যন্ত কোম্পানি অধিকাংশ উৎপাদন দ্রব্যের প্রযুক্তিবিদ্যা সরবরাহ করে। এই একচেটিয়া বা স্বল্পচেটিয়া কর্তৃত্বের সুযোগ নিয়ে তারা বহু ক্ষেত্রে অত্যধিক মূল্য আদায় করে। ব্রিটিশ সরকার যেমন এই রচ কোম্পানির উৎপাদন ঘুম পাড়ানো ওষুধ ভ্যালিয়ামের দাম বেঁধে দিতে চেয়েছিল এবং তার উত্তরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই রচ কোম্পানি মামলা করেছিল। বহু ক্ষেত্রে কোম্পানিগুলো যে অভ্যন্তরীণ লেনদেনের দাম ব্যবহার করে এবং যে দাম তারা সাধারণ মানুষের কাছ থেকে আদায় করে তার সঙ্গে তাদের বানানো খরচের কোনো সম্পর্কই থাকে না। দক্ষিণ আমেরিকার কলম্বিয়াতে যেমন দেখা গিয়েছিল যে কতকগুলো বহুজাতিক ওষুধের কোম্পানি আকাশছোঁয়া অভ্যন্তরীণ দাম ব্যবহার করে শতকরা 300 ভাগেরও বেশি লাভ করেছে। ভারতবর্ষও বহুজাতিক ওষুধ কোম্পানি ও তাদের সহযোগী কোম্পানিগুলো সাধারণভাবে উন্নত দেশগুলোর তুলনায় এখানে অনেক বেশি দাম আদায় করে নেয়। বহুজাতিক সংস্থাগুলি যে প্রযুক্তিবিদ্যা লাগায় তা প্রায় তাদের মূল দেশের পক্ষে উপযুক্ত হলেও গরিব দেশগুলোর পক্ষে কিন্তু উপযুক্ত নয়, আর তাদের উৎপাদন নীতি চালিত হয় পৃথিবীব্যাপী লাভ ক্ষতির হিসাব দিয়ে, কোনো বিশেষ দেশের সরকারি নীতি বা পরিকল্পনা দিয়ে কিন্তু নয়। সুতরাং প্রায়ই এই গরিব দেশের সমাজনীতির সঙ্গে এই বহুজাতিক সংস্থার কার্যকলাপের একটা বিরোধ দেখা যায়। যেমন সুইজারল্যান্ডের এই নেসলে কোম্পানির আফ্রিকায় বহু দেশে নানাভাবে চেষ্টা করেছে মায়ের দুধের বদলে নিজেদের গুঁড়ো দুধ চালিয়ে দিতে। এতে গরিব মায়ের শিশুর স্বাস্থ্যের অনেক ক্ষেত্রে ক্ষতি হয়েছে, কারণ দুধের কোম্পানির দুধ বা শিশু খাদ্য কিনতে গিয়ে তারা নিজেদের সাধারণ সস্তা খাবার কিনতে পারেনি। একদিকে যেমন সাধারণ মানুষ বহুজাতিক ব্যবসায়ের নীতিবিরুদ্ধ কার্যকলাপের বিরুদ্ধে লড়ছে, অন্যদিকে সংস্থাগুলোও কিন্তু বসে নেই। বহু ক্ষেত্রে তারা এখন রাষ্ট্রায়ত্ত ব্যবসায় অনুপ্রবেশ করেছে এবং এই রাষ্ট্রায়ত্ত ব্যবসায়ের ম্যানেজাররা বহুজাতিক ব্যবসায়ের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের এই ফার্টিলাইজার কর্পোরেশন অফ ইন্ডিয়ার নিজেদের তৈরি প্রযুক্তি পদ্ধতি বানচাল করার জন্য সরকারি দপ্তরের ও প্ল্যানিং কমিশনের বড় বড় আমলা চেষ্টা করেছিলেন এবং দুর্ভাগ্যক্রমে সাফল্যও অর্জন করেছিলেন। ইউনাইটেড নেশন কনফারেন্স অফ ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট UNCTAD গত কয়েক বছর ধরে চেষ্টা করেছিল বহুজাতিক সংস্থার 2-1টা কার্যকলাপ, যেমন পেটেন্টের অপব্যবহার নিয়ন্ত্রণ করতে। তার পাল্টা চাল হিসাবে এখন বহুজাতিক ব্যবসাগুলো রাষ্ট্রসংঘের প্রায় সব শাখাগুলোতে অনুপ্রবেশ করেছে। কিছুদিন আগে এই ম্যালিনাতে অগ্রসর ধনতন্ত্রী দেশ ও তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোর মধ্যে এর আওতায় একটা আলোচনা সভা হয়েছিল। সেখানে ধনী দেশগুলো গরিব দেশগুলোর প্রায় সমস্ত প্রস্তাব নাকচ করে দেয়। এতে করে আবার প্রমাণ হলো যে শেষ পর্যন্ত বহুজাতিক সংস্থাগুলোকে কবজা করতে গেলে ধনতান্ত্রিক ব্যবস্থাকেই পরিবর্জন করা ছাড়া আর কোনো উপায় নেই।